আচ্ছা, আজ আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। তো পরমাণু নিউক্লিয়াস মানে বুঝতেই পারছো, মানে পরমাণুর অভ্যন্তরে যে নিউক্লিয়াস সেই সংক্রান্ত বিভিন্ন ঘটনাবলী আমরা পড়ব, যার মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে তেজস্ক্রিয়তা। মানে আমাদের আজকে পড়ার প্রথম যে বিষয় সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। তেজস্ক্রিয়তা এটা কি? তেজস্ক্রিয়তা জানতে গেলে মানে তেজস্ক্রিয়তা ঘটনাটা এমন সব মৌলের ক্ষেত্রে ভ্যালিড যাদের ভর সংখ্যাটা যথেষ্ট বেশি, মানে যারা সাধারণত একটু বড় সড়ো হবে, পরমাণুগুলো যেসব পরমাণু একটু বড় সড়ো হবে তাদের ক্ষেত্রে এই তেজস্ক্রিয়তা ব্যাপারটা ঘটে। তো এটা কি তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় যে ঘটনা বা তেজস্ক্রিয় যে মৌল, এই ব্যাপারটা কি বলছে যে যাদের ক্ষেত্রে ভর সংখ্যা মানে তোমরা জানো ভর সংখ্যা মানে হচ্ছে পরমাণুর অভ্যন্তরে যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যে যোগফল তাকে আমরা বলি ভর সংখ্যা। ঠিক আছে, সেটাকে আমরা এ দিয়ে ডিনোট করি। সেই ভর সংখ্যাটা যদি 210 বা তার বেশি হয়, ঠিক আছে, তাহলে সেই সব পরমাণুগুলো নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্ত এবং বিরামহীনভাবে কিছু অদৃশ্য রশ্মি বিকিরিত হবে, মানে বেরোবে। ঠিক আছে, অদৃশ্য রশ্মি বিকিরিত হবে কেমনভাবে? স্বতঃস্ফূর্ত এবং বিরামহীনভাবে। এবং এই বিকিরণের ফলে পরমাণু নিউক্লিয়াস বা মৌলের পরমাণুটি কি হবে? ভেঙে যাবে এবং কিছু নতুন পরমাণু তৈরি করবে। ঠিক আছে, অবশ্যই তাদের ভর সংখ্যাটা অনেক কম হয়ে যাবে। ঠিক আছে, এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। ঠিক আছে, তাহলে কি বললাম? যে যখন কোনো মৌলের বা কোনো পরমাণুর ভর সংখ্যা 210 বা তার বেশি হলে সেই মৌলটি স্বতঃস্ফূর্ত এবং বিরামহীনভাবে কিছু অদৃশ্য রশ্মি বিকিরণ করবে এবং বিকিরণের পর কি হবে? মানে বিকিরণের ফলে, বিকিরিত হওয়ার ফলে কি হবে? ওই মৌলটি নতুন কিছু ছোট, মানে কিছু কম ভর সংখ্যা বিশিষ্ট মৌলে পরিণত হবে বা ভেঙে যাবে। এই যে ঘটনা সেটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। এবং এই তেজস্ক্রিয়তা যে ব্যাপারটা আমরা বলছি, এটাতে আমরা 3টে পয়েন্ট এখানে নোট ডাউন করেছি, যেটা হচ্ছে তেজস্ক্রিয়তার মূল বৈশিষ্ট্য। এই যে আমরা অদৃশ্য রশ্মির কথা বললাম, এইখানে 3টে রশ্মি আমরা পাবো। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে আলফা রশ্মি, 2 নম্বর হচ্ছে বিটা রশ্মি এবং 3 নম্বর হচ্ছে গামা রশ্মি। ঠিক আছে, তো এই যে 3টে রশ্মি আমরা পাবো তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। ঠিক আছে, তো যাই হোক, কোনো একটা তেজস্ক্রিয় মৌল মানে যে মৌলটা এরকম 210 বা তার বেশি ভর সংখ্যা বিশিষ্ট, সেগুলো নিজে নিজেই ভেঙে যাবে এবং ভাঙার সময় কি হবে? ভাঙার সময় না, কন্টিনিউয়াসলি কি হবে? এই আলফা বিটা গামা রশ্মি বেরোবে এবং এই যে রশ্মিটা বেরোচ্ছে সেটাকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। ঠিক আছে, এরপরে চলে আসি, এই যে আলফা বিটা এবং গামা 3টে রশ্মি আমরা পেয়েছি, এই 3টে রশ্মির আমরা একটু মানে ইয়েগুলো জানবো, প্রকৃতিগুলো জানবো, যেগুলো কীরকম হয়। ঠিক আছে, তো ফার্স্টেই বলি, আলফা রশ্মি হচ্ছে আমার ধনাত্মক আধানবাহী কণা, এটা হচ্ছে আমার পজিটিভ কণা। আলফা রশ্মিটা পজিটিভ কণা, মানে পজিটিভলি চার্জ পার্টিকেলের স্রোত হচ্ছে আলফা কণা বা আলফা রশ্মি।
বিটা মানে হচ্ছে নেগেটিভলি চার্জ, ঠিক আছে, এবং এটা হচ্ছে নিস্তড়িত। শুধু নিস্তড়িত বললে ঠিক বোঝা যায় না, নিস্তড়িত তো বটেই, তার সাথে সাথে এই যে গামারশ্মি, সেই গামারশ্মিটা হচ্ছে অ্যাকচুয়ালি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে। এই গামারশ্মিটা নিস্তড়িত এবং এটা হচ্ছে এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা হলো। আচ্ছা, এটা পজিটিভলি চার্জ তো হলো, কিন্তু এর যে আধানটা সেটা কতটা, বলছে এটা একটা প্রোটনের আধানের দ্বিগুণ, ঠিক আছে, 2p লিখছি। এটা প্রকৃতি ছিল, এটা প্রকৃতি ছিল, এটা হচ্ছে আধান। তাহলে আধানটা কি, এই যে এর যে আধান, আলফা কণার যে আধান, সেটা দুটো প্রোটনের আধানের সাথে সমান, এবং বিটার যে আধান সেটা একটা ইলেকট্রনের চার্জের সাথে সমান, ঠিক আছে। তাহলে টেকনিক্যালি যদি বলি 2p, প্রোটন আর ইলেকট্রনের চার্জ সমান, আমরা সেটা জানি, সেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলাম। এবার সেটা ইন্টু 2, তার মানে হচ্ছে 3.2 ইন্টু 10⁻⁻19 কুলাম। আর এর ক্ষেত্রে হয়ে যাবে 1.6 মাইনাস ইন্টু 10⁻⁻19 কুলাম, ঠিক আছে। এবং এর তো আমরা জানি এটা নিস্তড়িত, তো এর চার্জ থাকবে না, এটার কোনো চার্জ নেই, ঠিক আছে। বেশ, হলো। নেক্সট আধান হয়ে গেল, নেক্সট আসছে ভর। ভরটা বলছে যে এটা আলফা কণা একটা প্রোটনের ভরের প্রায় 4 গুণ, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি আলফা কণাতে দুটো প্রোটন থাকে আর দুটো নিউট্রন থাকে, তো আমরা জানি যে প্রোটন আর নিউট্রনের ভরটা অলমোস্ট নিয়ার অ্যাবাউট, তো সেই জন্য আমরা এটাকে একটা প্রোটনের যা ভর এমপি সেটা ইন্টু 4, ঠিক আছে, এটা। আর এইটা বিটাটা হচ্ছে আমার একটা ইলেকট্রনের ভরের সাথে সমান, তার মানে এমই। তো ইলেকট্রনের ভর হচ্ছে আমরা জানি 9.1 ইন্টু 10⁻31 কেজি, তো সেটাই হবে। আর এর তো ভরটর নেই, এর ভরও নেই, আর এর তো আধানও নেই, তো এটা আধান শূন্য, এটার আধান নেই, নিস্তড়িত, এটা ভরও নেই, তো হয়ে গেল। নেক্সট হচ্ছে ভেদন ক্ষমতা। এটা দিয়ে আমরা এটার ক্ষমতা বুঝতে পারি, মানে কতটা পাওয়ারফুল, ঠিক আছে। ভেদন ক্ষমতা মানে হচ্ছে কোনো একটা আমরা যে ধরনের জিনিস দেব, সে মানে যে ধরনের পদার্থ বা কি বলবো টার্গেট অবজেক্ট দেব, সেই টার্গেট অবজেক্টটাকে কতটা ভেদ করতে পারছে, সেই ক্ষমতাটাই এখানে সেটাকে আমরা ভেদন ক্ষমতা বলছি। তো জেনারেলি আলফা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে কম, এর হচ্ছে সব থেকে কম, এর ভেদন ক্ষমতা সব থেকে কম, ঠিক আছে। এর একটু বেশি, মানে এর মডারেট, এর সব থেকে বেশি, সব থেকে বেশি। আর এরটা কি, বিটারটা কি, বিটারটা হচ্ছে আলফার থেকে ভেদন ক্ষমতা বেশি কিন্তু গামার থেকে ভেদন ক্ষমতা কম, তো এটা কি হচ্ছে মাঝামাঝি, মানে আলফা অপেক্ষা বেশি কিন্তু গামা অপেক্ষা কম, ঠিক আছে। তো এটার যদি আমরা তুলনা করি, এই যে ইয়েটা আমরা বললাম, এই যে পয়েন্টটা আমরা বললাম, যদি এদের ভেদন ক্ষমতা আমরা তুলনা করি তাহলে সেটা হবে 1:100:10,000, বোঝা গেল। তাহলে এর হচ্ছে 1, এর হচ্ছে 100, আর এর হচ্ছে 10,000, তাহলে বুঝতেই পারছি তুলনা করলে আমরা কীরকম পাই, ঠিক আছে। এটা হলো ভেদন ক্ষমতা। আর লাস্টলি যেটা আসে সেটা হচ্ছে আয়নন ক্ষমতা বা আয়নিত করার ক্ষমতা, আয়নিত করার ক্ষমতা। এটা কি বলে, এটা বলে যে এইটা আবার আলফার সব থেকে বেশি, এর সব থেকে বেশি, তার কারণ আছে, এর সব থেকে বেশি হওয়ার কারণ হচ্ছে, আচ্ছা এর আগেরটার কারণটা একটু বললাম না, যে
এর ভেদন ক্ষমতা কম, এরটা বেশি এবং এটা সব থেকে বেশি। এটার কারণ হচ্ছে এইটার কোনো ভর নেই, ঠিক আছে? তো সেই কারণে এর বেগ অনেক বেশি হয় এবং এটা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে বুঝতেই পারছি যে এর যে বেগটা হবে আলফার গামার যে বেগ হবে সেটা হবে আলোর বেগের সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, যার ফলে এর ভেদন ক্ষমতা সব থেকে বেশি হয়। এরটা কম হয় কারণ এর থেকে কম, বাট এর থেকে বেশি। এর থেকে বেশি হয় তার কারণ এর যে মাস সেটা কি ইলেকট্রনের, একটা ইলেকট্রনের মাসের সাথে সমান। তাহলে কি হয়, যথেষ্ট হালকা হয় এবং তার জন্য এর ভেদন ক্ষমতাটা এর থেকে একটু বেশি হয়। আর এর কি হয়, মাস হচ্ছে একটা প্রোটন যথেষ্ট হেভি সব পার্টিকেলের মধ্যে, তার থেকে আবার আরও বড় কথা, এটা 4 গুণ, একটা প্রোটনের ভরের 4 গুণ, যার ফলে বুঝতেই পারছি যে অনেক বেশি কি হবে, হেভি হবে, যার জন্য এর যে কোনো জিনিস ভেদ করতে অনেক বেশি ক্ষমতা লাগবে। তার জন্য এর ভেদন ক্ষমতা সব থেকে কম হয়। উল্টো দিকে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা বলতে এটা বোঝায় যে আমরা একটা আয়নিত করা মানে কি, আয়নিত করা মানে কোনো একটা পরমাণুর লাস্ট অরবিট থেকে বা যাই হোক আমরা কি করব, একটা ইলেকট্রনকে বের করে দেবো বা একটা ইলেকট্রন ইনজেক্ট করব, যাই করি না কেন। তো সেটা কি হবে, পরমাণুটা আয়নে পরিণত হবে, ঠিক আছে? তো এর ক্ষেত্রে বলছে আয়নিত করার ক্ষমতা সব থেকে বেশি। তার কারণ এই তিনজনের মধ্যে আলফা, বিটা এবং গামার তিনজনের মধ্যে এর যে এর আধানটা সব থেকে বেশি, আলফার আধান সব থেকে বেশি, যার ফলে এর আয়নিত করার ক্ষমতা সব থেকে বেশি হয়। এটা ওই আবার মাঝামাঝি এবং এটা সব থেকে কম, ঠিক আছে? এটা সব থেকে কম, অলমোস্ট পারে না বললেই চলে, ঠিক আছে? একদম এই যেমন ভেদন ক্ষমতাটা ছিল এটা ঠিক সেই রকম, ঠিক আছে? এটা হচ্ছে আলফা অপেক্ষা কম এবং গামা অপেক্ষা বেশি, ঠিক আছে, আয়নিত করার ক্ষমতা। এবং এইটাকে যদি আমরা তুলনা করি, এই তিনজনের যদি আমরা গ্যাসকে আয়নিত করার ক্ষমতা তুলনা করি, তাহলে এটা আসবে 10,000:100:1। তার মানে গামার হচ্ছে 1, বিটার হচ্ছে 100 আর এর হচ্ছে 10,000, ঠিক আছে? তাহলে ব্যাপারটা বোঝা গেল যে আলফা, বিটা, গামার আমরা এখানে সম্পর্কে বলেছি। তো আশা করি এখানটা বোঝা গেল কি বলতে চাইলাম। আচ্ছা, এরপরে আমরা পড়ব তেজস্ক্রিয় বিঘটন। তেজস্ক্রিয় বিঘটন মানে তেজস্ক্রিয় মৌল থেকে আমার কি হবে, একটা করে আলফা, বিটা বা গামা আমরা বের করব এবং দেখব যে ফাইনালি কি চেঞ্জ হলো, যা ছিল এবং যা হলো তাদের মধ্যে কি পাল্টালো, ঠিক আছে? তো আমরা ফার্স্টেই বলেছি যে আমরা যখন একটা পরমাণুর নিউক্লিয়াস থেকে একটা আলফা বিঘটন ঘটাবো, ঠিক আছে? আলফা বিঘটন যখন ঘটবে তখন কি ঘটবে, ধরে নিচ্ছি যে আমার যে ফাদার নিউক্লিয়াস ছিল, জনক এবং দুহিতা, এইটা বলা হয়। জনক মানে যে ছিল ফার্স্টে, যাকে নিয়ে কাজ শুরু করেছি, জনক মৌল বা জনক নিউক্লিয়াস বা জনক কি বলবো, পরমাণু, অনেক কিছু বলা হয়। এটা XAZ, এটা বুঝতে পারছি, এটা হচ্ছে একটা পরমাণু সংকেত ধরেছি X, এটা হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। তো আমরা কি করেছি, এখান থেকে একটা আলফা বের করেছি, মাইনাস আলফা। আলফা মানে কি, আলফা মানে কিছুই নয়, আলফা মানে হচ্ছে হিলিয়াম-24, ঠিক আছে? 4 কেন, কারণ দুটো প্রোটন এবং দুটো ইলেকট্রন থাকে একটা আলফাতে, এবং দুটো প্রোটন থাকে, তার জন্য এটা 2 লিখেছি। আর এটা ভর সংখ্যা, দুটো প্রোটন আর দুটো নিউট্রনের যোগফল। মাইনাস করেছি, তার মানে এখান থেকে আমি একটা আলফাকে বার করছি, ঠিক আছে, বের করে দিচ্ছি। তাহলে ফাইনালি কি হবে, যে তৈরি হবে, সাপোজ তৈরি হয়েছে যে, সে হচ্ছে Y, ঠিক আছে? দেখো এখানে এ ছিল, ভর সংখ্যাটা এ ছিল আর এর ভর সংখ্যা হচ্ছে 4, তাহলে আলফা বেরিয়ে যাচ্ছে মানে 4 ভর সংখ্যা বেরিয়ে চলে গেল, তাহলে ভর সংখ্যা হবে A-4। বোঝাতে পারলাম? এখানে ছিল ভর সংখ্যা এ, আলফা বেরোচ্ছে, আলফার ভর সংখ্যা হচ্ছে 4, তাহলে নিশ্চয়ই 4 এখান থেকে কমে যাবে। সিমিলারলি এখানে দেখো জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, আলফার যে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে 2, তাহলে আলফা বেরিয়ে যাচ্ছে, তার মানে কি হবে, পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে, তাহলে হয়ে যাবে Z-2। এটা ডান দিকে নিচেও লিখতে পারতাম, কোনো অসুবিধা ছিল না, একই ব্যাপার। তো এটা হলো আলফা বিঘটনের ফলাফল। তাহলে আলফা বিঘটন হলে কি হবে, ভর সংখ্যা 4 কমবে এবং পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা 2 একক কমবে। বুঝলাম? বেশ।
এর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা যদি দিতে পারি, তাহলে ধরো রেডিয়াম ছিল, ঠিক আছে, আরে রেডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 226 এবং পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 88, ঠিক আছে। এখান থেকে একটা কি করব, আলফা বের করব, মাইনাস আলফা। একটা আলফা যখন বেরোবে তখন কি হবে, এটা রেডন হবে Rn, এবং সে এটার থেকে 4 কমবে, তার মানে 222, আর এটার থেকে 2 কমবে, তার মানে 86। ঠিক আছে, বুঝতে পারলাম, আশা করি বুঝতে পেরেছি। আলফা বেরোনো মানে, বারবার বলছি, আলফা বেরো মানে অ্যাকচুয়ালি হিলিয়াম বেরোচ্ছে, হিলিয়াম 24, হিলিয়াম 24, 2 মানে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 2 এবং 4 মানে হচ্ছে ভর সংখ্যা 4। নেক্সট হয়ে গেল, এটা ফার্স্ট ছিল। নেক্সট হচ্ছে বিটা বিঘটন। বিটা বিঘটন, বিটা মানে কি, বিটা মানে আমরা বলেছি একটা ইলেকট্রন। তো ইলেকট্রন লিখি তাহলে বুঝতে পারবো। ওই আবার একই ধরলাম এক্স এ জেড, সেখান থেকে আমি একটা বিটা বের করেছি, মাইনাস বিটা। বিটা মানে কিচ্ছু না, বিটা মানে ইলেকট্রন -1, এটা 0, ভর সংখ্যা 0, এটা হচ্ছে 1, ঠিক আছে। এটা কোনো নিউক্লিয়াস নয়, এটা জাস্ট একটা ইলেকট্রন, তার জন্য কি হচ্ছে, পরমাণু ক্রমাঙ্কটা 1, -1 বিয়োগ হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, একটা বিটা বেরোনো মানে জেড থেকে -1 বিয়োগ হওয়া। ভালো করে বোঝো কি বলছি। বিটা মাইনাস হচ্ছে, বিটা এখানটা একটু বেরোবে, বিটা মাইনাস হচ্ছে, তার মানে তোমার পরমাণু ক্রমাঙ্কটা -1 কমবে। -1 কমা মানে আমি বলতে চাইছি -1 এটা হবে। তার মানে কি, তার মানে এটা দেখো মাইনাসে মাইনাসে +1 হয়ে গেল, তার মানে অ্যাকচুয়ালি এইটা 1 বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ওয়াই যেটা থাকলো, আচ্ছা এর কোনো পরিবর্তন ঘটছে না, ভর সংখ্যা একই থাকছে, কারণ এখানে এ থেকে 0 মাইনাস হচ্ছে, তাহলে জেড এই থাকবে। আর এইটা কি হয়ে যাচ্ছে, জেড +1 হয়ে যাচ্ছে। +1 কি করে, এই দেখো এই মাইনাস চিহ্নটা যেটা ছিল বিটার আগে, যে মাইনাস চিহ্নটা সেটা এখানে লিখেছি, বিয়োগ হচ্ছে, আর এটা যেটা ছিল সেটা হচ্ছে -1 লিখেছি। তাহলে এই মাইনাস আর -1 মানে -1 বিয়োগ হচ্ছে, ঠিক আছে। তার জন্য এটা কি হয়ে গেল, ফাইনালি +1 হয়ে গেল। তাহলে এটা Z+1, তার মানে আমাদের বিটা বিঘটন হলে কি হয়, পরমাণু ক্রমাঙ্কটা বা পারমাণবিক সংখ্যাটা 1 একক বৃদ্ধি পায়, আর ভর সংখ্যার কোনোরূপ পরিবর্তন হয় না, ঠিক আছে। বেশ, এটা হলো। তো এখানেও একটা উদাহরণ দিয়ে দেখি কি হয় ব্যাপারটা। থোরিয়াম 234 90, সেখান থেকে একটা বিটা বেরোবে, মাইনাস বিটা। তাহলে বিটা বেরোলে কি হবে, তোমার থোরিয়ামটা অ্যাকচুয়ালি প্রোটোঅ্যাক্টিনিয়াম পরমাণুতে পরিণত হবে, ঠিক আছে। এক পারলো 91, আর এটা হয়ে গেল 234, ঠিক আছে। বেশ, আচ্ছা 3 নম্বর হচ্ছে তোমার গামা বিঘটন। এটা অ্যাকচুয়ালি বিটা মানে তো আমরা বুঝতেই পারছি, আমরা বললাম বিটা মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাহলে কি হবে, অ্যাকচুয়ালি গামা বিঘটন, গামা মানে হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তার মানে গামা বেরোনো মানে হচ্ছে শক্তি বেরোনো। আচ্ছা আমরা জানি তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে আলো, তাহলে আলো তো এক প্রকার শক্তি, তাহলে যে কোনো জায়গা থেকে যদি কোনো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেরিয়ে যায়, তার মানে কি সেখান থেকে শক্তি বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এক্স যদি আমরা ধরি, একটা এক্স, এটা একটা পরমাণু, তো এইটাকে অ্যাকচুয়ালি আমি এটাকে মাথায় একটা স্টার দিই, স্টার মানে হচ্ছে এটা এক্সাইটেড স্টেটে আছে, মানে উদ্দীপিত অবস্থায় আছে, ঠিক আছে। মানে এটা অলরেডি এক্সাইটেড কন্ডিশনে আছে, মানে হায়ার স্টেট এনার্জিতে আছে, সেখান থেকে গামা বেরোচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি এটা নর্মাল কন্ডিশন বা লোয়ার অরবিট বা কি বলবো
নিম্নতর শক্তির অবস্থাতে ফিরে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে স্টেবল, এটা হচ্ছে আনস্টেবল, অস্থায়ী। অস্থায়ী একটা জিনিস অস্থায়ী হচ্ছে, তার মানে কি একটা জিনিস এরকম ছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে, একটা ধরো একটা পরমাণু, সে নর্মাল অবস্থায় আছে, আমি সেটাকে কী করেছি, একটু খোঁজাখুঁজি করে শক্তি দিয়েছি, সে কী হয়েছে, এক্সাইটেড স্টেজে পৌঁছে গেছে। এবার এ যতক্ষণ না একটু শক্তি বের করে দেবে ততক্ষণ সে আবার এই আগের অবস্থায় ফিরতে পারবে না। তাহলে ও যখন শক্তিটা বেরোবে তখন সেটা গামা রশ্মি হয়ে বেরোবে। ঠিক আছে, এবং অ্যাকচুয়ালি গামা বেরোনো মানে অ্যাকচুয়ালি আলো বেরোনো, আলো। এই যে গামা রশ্মি ফোটন, এইচ নিউ বলে, এটা হচ্ছে নিউ, খানিকটা বাংলা অক্ষর লি এর মতো দেখতে, লি সেরকম দেখতে। ঠিক আছে, এটাকে বলা হয় নিউ, নিউ দন্তার নয় হসি, হসু, নিউ, এইচ নিউ। এইচ নিউ মানে হচ্ছে এটা একটা গামা রশ্মি, তুমি ধরে নাও গামা রশ্মি, এর থেকে বেশি তোমরা এখন কিছু বুঝতে পারবে না। তো যাই হোক, এটা হলো তোমার গামা বিঘটন। ঠিক আছে, তো আমরা তেজস্ক্রিয় বিঘটন পড়লাম, যেখানে 3 ধরনের বিঘটন হলো, আলফা, বিটা এবং গামা। এই 3টে বিঘটনের ফলাফল কি হয়, বিঘটনের ফলে ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক কীরকমভাবে চেঞ্জ হয় সেটা দেখলাম। এরপর আছে তেজস্ক্রিয়তার ব্যবহার। তো এটা ব্যবহারটা তোমরা কিছু কিছু শুনেছ, যেমন এর ব্যবহার ফার্স্ট হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে, চিকিৎসা করতে গিয়ে অনেক বেশি এর চিকিৎসা শাস্ত্রে মেনলি এটা ব্যবহৃত হয়। ঠিক আছে, তোমার ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করার জন্য, ঠিক আছে, আমরা কি করি, তেজস্ক্রিয়তার ব্যবহার করি। হ্যাঁ, তারপরে থাইরয়েড গ্রন্থির চিকিৎসায় আমরা তেজস্ক্রিয় আয়োডিন ইউজ করি। ঠিক আছে, এছাড়া তোমার কি বলে, বিভিন্ন রোগ, রক্ত চলাচলের ধরন, এসব পর্যবেক্ষণ করতে গিয়ে আমরা রেডিও সোডিয়াম এবং রেডিও ফসফরাস ইউজ করি। তো চিকিৎসা শাস্ত্রে এর প্রচুর ব্যবহার আছে, মানে এর ব্যবহারগুলো কোনগুলো, কোবাল্ট 60 ইউজ হয়, কোবাল্ট 60। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার তেজস্ক্রিয় আয়োডিন 131, এটা ইউজ হয়। ঠিক আছে, এছাড়া তোমার ওই যে বললাম সোডিয়াম, তেজস্ক্রিয় সোডিয়াম 24, ঠিক আছে, সেটা ইউজ হয়। তেজস্ক্রিয় ফসফরাস P32, এটা ইউজ হয় ডিফারেন্ট কাজে, ডিফারেন্ট ইউজ হয়। ঠিক আছে, বেশ। নেক্সট হচ্ছে তোমার তেজস্ক্রিয় সূচক, মানে বিভিন্ন রকম অনুসন্ধানের কাজে। কীরকম অনুসন্ধান, ধরো আমরা কোনো ব্রিজ, ঠিক আছে, রেলওয়ে ব্রিজ বা কোনো কংক্রিট ব্রিজ, কোনো নদীর উপর, বা হ্যাঁ কোনো নদীর উপর কোনো, যখন এই ধরনের কনস্ট্রাকশনগুলো হয় তখন সেই সব কনস্ট্রাকশানে তো খুব দৃঢ় হতে হয়, এবং তাদের মধ্যে যদি কোনো ফাটল এসব থাকে তখন সেই সব অনুসন্ধানের জন্য কিন্তু এই রেডিও অ্যাক্টিভ ট্রেজার ইউজ করা হয়। ঠিক আছে, ট্রেসার ইউজ করা হয়, রেডিও অ্যাক্টিভ ট্রেসার, যেগুলো কি করে ওই অনুসন্ধান করে যে কোনো ফাটল আছে কি না বা কিছু। ঠিক আছে, এগুলো হয়। এছাড়া শক্তি উৎপাদনে, যেমন ধরো পারমাণবিক শক্তি কেন্দ্রে, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, মানে এটা হচ্ছে অন্য একটা, যেমন আমরা জলবিদ্যুৎ করি, যেমন আমরা তাপবিদ্যুৎ করি, সেই রকম তেজস্ক্রিয় বিদ্যুৎ উৎপাদন, তেজস্ক্রিয় পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন, এটা হচ্ছে সবথেকে কি বলবো, মানে অন্যতম একটা বিশেষ ব্যবহার। সেখানে কি করায়, এই তেজস্ক্রিয় মৌলগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবং শক্তি উৎপাদন করা হয়, এবং অবশ্যই সেটা তড়িৎ শক্তি, যেটা দিয়ে আমরা সব কিছু চালাতে পারি। ঠিক আছে, মানে ফ্যান, লাইট, আমরা গৃহস্থালী এবং ডোমেস্টিক এবং তোমার কমার্শিয়াল পারপাসে বিদ্যুৎ উৎপাদনের কাজে আমরা ব্যবহার করি। ঠিক আছে।